ক্রনিক কিডনি ডিজিজ আজকের দিনে ভীষণ বড় একটা সমস্যা কিডনি রোগীদের ক্ষেত্রে, ক্রমশই বাড়ছে এই অসুখটা। কিন্তু যাদের সিকেডি ধরা পড়ে তাদের কি একটাই চিকিৎসা, সেটা কি ডায়ালিসিস? এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো এবং পেশেন্টের সঙ্গে কথা বলবো, যিনি কিন্তু এরকমই একজন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট ছিলেন এবং তিনি যখন চিকিৎসা করতে এসেছিলেন প্রথমে তাকে অনেকজন চিকিৎসক বলেছিলেন যে এবার কিন্তু এনাকে ডায়ালিসিস করতেই হবে। তারপর তিনি দক্ষিণ ভারতে চলে যান। দক্ষিণ ভারতে গিয়ে তিনি সেখানেও একইভাবে চিকিৎসা জন্য ডাক্তারবাবুদের দেখান, সেখানেও একই কথা বলা হয় যে ডায়ালিসিস করতে হবে। অবশেষে তিনি আসেন ডক্টর পার্থ কর্মকার, বিশিষ্ট নেফ্রোলজিস্ট, তার কাছে, এবং এখনও পর্যন্ত যেটা আনন্দের খবর, তার কিন্তু ডায়ালিসিসের প্রয়োজন হয়নি। এখন তিনি যথেষ্টই ভালো আছেন। তো এই বিষয় নিয়ে পেশেন্ট এবং ডাক্তারবাবু দুজনেই আমার সঙ্গে রয়েছেন। প্রথমে আগে পেশেন্টের সঙ্গে একটু কথা বলে নেব। আপনি এখন কেমন আছেন? ভালো আছি। প্রথমে ওয়েস্ট বেঙ্গলে এইখানেই একটা ভালো হসপিটালে দেখাই, কিন্তু ওখানে যখন ভর্তি করি তখন ক্রিয়েটিনিন 8.6 ছিল। তো ডাক্তারবাবু ওখানে বলেছিলেন যে এবার আমাদেরকে হয় ডায়ালিসিস নয় ট্রান্সপ্ল্যান্টের দিকে চিন্তা করতে হবে, আর ওইভাবেই ওনারা ট্রিটমেন্ট শুরু করেছিলেন। তো আমি সেকেন্ড চান্স নেওয়ার জন্য সাউথ ইন্ডিয়া চলে যাই। ওখানেও কিন্তু কোনো আলাদা উত্তর পাইনি, একই উত্তরই পেয়েছি। তো তারপরে আবার ব্যাক করি ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করার পর আমি এই প্রথম এখানেই দেখাই ওনাকে। তো ডায়ালিসিস ছাড়াই বাবার ক্রিয়েটিনিন এখন 5.4, আজকের রিপোর্ট, মানে আজ সকালে রিপোর্ট করা। যখন এনেছিলাম এখানে ডাক্তারবাবুর কাছে আর এখন যে ইমপ্রুভমেন্ট দেখছেন, মানে কম্পেয়ার করা যাবে না। বাবার সেই সময় কি কি অসুবিধা ছিল বা কি কি সিমটমস ছিল? বেসিক যেগুলো ক্রনিক কিডনি সিমটম থাকে ওগুলো তো ছিল, তাতে খুব দুর্বল ছিল, খেতে পারতেন না, আর হাঁটা চলায় খুবই অসুবিধে হতো, ঘুমোতে অসুবিধা হতো। এখন ওর মধ্যে ওগুলো কিছুই নেই। কেউ প্রথম যদি দেখে বলবে না যে ইনি পেশেন্ট বলে। এইরকম অবস্থায় আছেন। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করাচ্ছেন? 3 মান্থস। 3 মাসের মধ্যে এই ইমপ্রুভমেন্টটা দেখেছেন। এবার সরাসরি ডাক্তারবাবুর কাছে আসবো যে ডাক্তারবাবু, এটা খুবই একটা দারুণ ভালো খবর পেলাম, কারণ যেখানে দেখতে পাচ্ছি যে কিডনির অসুখ এত বাড়ছে এবং এত ডায়ালিসিস বাড়ছে, এত ট্রান্সপ্ল্যান্ট বাড়ছে, সেখানে পেশেন্টের বাড়ির লোক অত্যন্ত খুশি আপনার কাছে এসে, এবং এটা আমাদেরও ভীষণ ভালো লাগছে যে এই খবরটা প্রচার করতে যে 8.6 থেকে 5.4 আপনি কিভাবে ক্রিয়েটিনিনটা নিয়ে এলেন, ডায়ালিসিস করার প্রয়োজন হলো না, ট্রান্সপ্ল্যান্টেরও প্রয়োজন হলো না। আমি এটা নিজের কোনো কৃতিত্ব বলে মনে করি না। ফার্স্ট অফ অল ইটস মাই ডিউটি। কেন বলছি যে একটা পেশেন্ট যখন ডায়ালিসিসে চলে গেছে বা চলে যাচ্ছে, আমার গুরু যিনি শিখিয়েছিলেন যে কেন কিডনি ডিজিজটা হয়েছে সেটা ধরে চিকিৎসা করা, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু কিডনিটা ভালো রাখতে পারি। সুতরাং আমি যে বিশাল কিছু করে দিয়েছি একদমই না, কিন্তু যেটা খুব ইম্পর্ট্যান্ট যে সাউথ ইন্ডিয়া থেকে এই পেশেন্টটি যখন আমার কাছে এসেছিলেন, বেসিক্যালি আমার গুরুই পাঠিয়েছিলেন এখানে। তো ওনাকে যখন আমি দেখলাম, ওনার হিস্ট্রিটা হচ্ছে ওনার 25 ইয়ার্স ডায়াবেটিস আছে, 6 ইয়ার্স হাইপারটেনশন আছে, চোখে সুগারের লক্ষণ আছে, এবং এস্টাবলিশড একটা ক্রনিক কিডনি ডিজিজ। কিন্তু যেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল সেই সময়, পেশেন্টের ইউরিন হচ্ছিল। সুতরাং ওনার যে একদম ইউরিন কমে গেছে, যে ক্লাসিক্যাল বুক টিচিং যে ডায়ালিসিসের ইন্ডিকেশন, সেগুলো ছিল না। আমি অনেক সময় মনে করি যে ক্রিয়েটিনের মাত্রাটা হচ্ছে ইটস এ নাম্বার। শুধু ক্রিয়েটিনের ভিত্তিতে আমাদের কিন্তু ডায়ালিসিস করার আগে অনেক কিছু দেখে নিতে হবে। পেশেন্টের ব্লাড প্রেশার কেমন, ব্লাড সুগার কেমন, পেশেন্টের সিমটমস কী হচ্ছে, পেশেন্টের ইউরিন আউটপুট কী হচ্ছে। সুতরাং প্রথম যখন ওনারা আমার কাছে এসেছিলেন, ডায়ালিসিসের জন্যই এসেছিলেন, কিন্তু আমি সেই সময় একটু রিস্ক নিয়ে ওনাদেরকে বলেছিলাম আপনারা, তখন সেই সময় প্রেশারটাও বেশি ছিল এবং কিছু ওষুধ উনি খাচ্ছিলেন যেটাতে কিন্তু ইউরিয়া ক্রিয়েটিনের মাত্রা বাড়তে পারে, একটু ডায়ুরেটিক্স বেশি খাচ্ছিলেন। তো আমি ওনাদেরকে বললাম এই মুহূর্তে আমরা ডায়ালিসিস না করে ওষুধ দিয়ে দেখি,
যে ডায়ালিসিসটা লাগে কিনা, এবং আমি ডায়েটের উপরে অনেকটাই জোর দিয়েছিলাম। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে পেশেন্ট এবং পেশেন্টের ছেলে যিনি এতটাই কমপ্লায়েন্ট, এরকম পেশেন্ট পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। সাকসেস কামস উইথ দ্য কোঅপারেশন ফ্রম দ্য পেশেন্ট এবং পেশেন্ট ফ্যামিলি মেম্বার্স। সেই ডায়েট করে প্রেশার কন্ট্রোল করে আস্তে আস্তে দেখতে থাকলাম যে পেশেন্টের উন্নতি হচ্ছে, ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট হচ্ছে। দেন আমরা মানে এভি ফিস্চুলা বানিয়ে দিলাম, বিকজ মাল্টিপল রিনাউন্ড ডক্টরস অ্যাডভাইজড ডায়ালিসিস, এবং তখন ক্রিয়েটিনটা অনেকটাই বেশি ছিল। কিন্তু আমরা ডায়ালিসিস না করে ফ্রিকুয়েন্টলি টেস্ট করে করে দেখতে থাকলাম, প্রেশার মাপতে মেপে প্রেশার এবং সুগার কন্ট্রোল এবং ডায়েট কন্ট্রোল করে দেখতে থাকলাম যে ক্রিয়েটিনের মাত্রা কমে কিনা। অ্যান্ড টুডে আই এম ভেরি হ্যাপি যে 8.6 থেকে ক্রিয়েটিন কমে আজকে 5.4 হয়েছে। এবং কিডনির ডিজিজ যেটা মেইন ট্রিটমেন্ট হচ্ছে সুগার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল। হোয়াট এভার দ্য রিজন, যে কারণেই কিডনি খারাপ হোক, যদি প্রেশার কন্ট্রোলে থাকে, যদি সুগার কন্ট্রোলে থাকে, কিন্তু দ্রুত ডায়ালিসিসে চলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। আর যদি চলে যায় তাকে কিন্তু কারণটা খুঁজে দেখতে হবে যে সুগার প্রেশার কন্ট্রোলে আছে অথচ ডায়ালিসিসের দিকে যাচ্ছেন কেন, অন্য কোনো ডিজিজ নেই তো। এই সূত্রে বলি, রিসেন্টলি আমার একজন পেশেন্ট সাউথ ইন্ডিয়ারই, তার ক্রিয়েটিনিনের মাত্রা 2019-এ প্রথম ধরা পড়ে একটু বেশি। ডাক্তারবাবুর আন্ডারে ওনারা রিলিজিয়াসলি দেখাচ্ছিলেন সাউথ ইন্ডিয়াতে, এবং এভরি 3 months, এবং সেক্ষেত্রেও ছেলেরা খুব বেশি অ্যাটেন্টিভ, খুব বেশি কমপ্লায়েন্ট। তো 2019 থেকে 2025 পর্যন্ত ওনার ক্রিয়েটিন স্টেবল ছিল, এবং 2025-এর পর থেকে জানুয়ারি মাস থেকে ক্রিয়েটিনটা একটু একটু বেশি বাড়তে শুরু করে। এবং উনি যখন আমার কাছে এলেন ফার্স্ট টাইম 2025-এর অক্টোবর মাসে, দেখলাম দ্য রাইজ অফ ক্রিয়েটিন ইজ আনইউজুয়াল। ওই ডিজিজে ক্রিয়েটিন এত দ্রুত বাড়তে পারে না। এই ক্ষেত্রেও কিন্তু সাউথ ইন্ডিয়াতে বলা হয়েছিল ডায়ালিসিস শুরু করতে। তো আলটিমেটলি আমরা যেটা পেলাম, ওনার একটা ব্লাড ক্যান্সার হয়েছে, এবং সেই ব্লাড ক্যান্সার থেকে ওনার ক্রিয়েটিনটা অনেক দ্রুত বেড়ে গেছে। যদিও এই পেশেন্টকে আমরা অক্টোবরেও অ্যাডভাইস করলেও তার সব কিছু করে ডায়াগনোসিস করতে, আমাদের ট্রিটমেন্ট শুরু করতে মার্চ মাস পর্যন্ত সময় চলে গেছে। সো উই লস্ট 6 months, অলমোস্ট 6 months ওভার দেয়ার। তার জন্য অ্যাট প্রেজেন্ট সি ইজ অন ডায়ালিসিস, কিন্তু এখন তার ইউরিন আউটপুট বাড়তে শুরু করেছে এবং উনি আপাতত ভালো আছেন। সুতরাং কজ অফ দ্য ক্রনিক কিডনি ডিজিজ, অর ইফ যদি কিডনি ডিজিজটা স্টেবল থাকে, হঠাৎ করে বেড়ে গেল, সেই কারণ খোঁজাটা অত্যন্ত জরুরি। তার মানে আজকের দিনে এটা বোঝা গেল যে যদি কয়েকটা বিষয়ের উপরে ফোকাস করা যায়, যেটা আপনি বললেন ডায়েট, সুগার কন্ট্রোল এবং প্রেশার কন্ট্রোল, তাহলে এইরকম ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টরা তারা আবার অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। অবশ্যই, তার প্রমাণ হচ্ছেন আমার এই পেশেন্ট, যে সবসময় ডায়ালিসিস দরকার হয় না, বা ডায়ালিসিস ইজ নট দ্য রেমেডি। কিডনির ইমপ্রুভমেন্ট করা সম্ভব। খুব ভালো একটা ইনফরমেশন আমরা পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। আপনাদের আজকে উপস্থিতি, অনেক দর্শক বন্ধু যারা ওপার থেকে দেখছেন, তারা কিডনির অসুখ যখন জানতে পারেন বা কিডনির সিকেডি প্রবলেম জানতে পারেন, তারা সত্যিই খুব ভয় পান যে এবার বোধহয় আমার ডায়ালিসিস শুরু হলো। আর ডায়ালিসিস শুরু মানে আমরা জানি যে সেটা খুব যন্ত্রণাভুল একটা বিষয়, এবং কিডনি ট্রান্সপ্ল্যান্টের দিকে তো লোকে যেতেই চান না, কারণ তারা বলেন যে না, এটা তো আরও বেশি একটা চিন্তার কারণ। তো সেই জায়গা থেকে ডাক্তারবাবু শুধুমাত্র কিছু নিয়ন্ত্রণ করে এবং সামান্য কিছু ওষুধের মাধ্যমে এই যে মিরাকেলটা ঘটালেন, তো এটা একটা কিন্তু আমাদের কাছে খুব ভালো একটা ডকুমেন্ট হয়ে রইল। তো আশা করি আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ডাক্তারবাবুকেও ধন্যবাদ জানাচ্ছি। এরকমভাবে প্রত্যেক পেশেন্টের পাশে থাকুন, সুস্থ করে তুলুন। নমস্কার। নমস্কার।